বাংলাদেশের চরাঞ্চল এক বিশাল সম্ভাবনার জায়গা। চরের উর্বর ভূমি কৃষির এক অনন্য ক্ষেত্র। আমাদের আগামী দিনের খাদ্য নিশ্চয়তা ও নিরাপত্তার উৎসভূমিতে রূপান্তর করা সম্ভব দেশের শত সম্ভাবনাময় চরাঞ্চলকে। যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা ও পদ্মা চরের পলিমাটিতে ভুট্টা, মরিচ, বাদাম, পাট, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন ধরনের ডাল ও সবজি আবাদের মাধ্যমে দেশের পুষ্টির চাহিদা পূরণে চরাঞ্চলকে ব্যবহার করার যথেষ্ট সুযোগ রয়েছে। তবে জাতীয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে দেশের বিস্তীর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চল এখনও সবচেয়ে অবহেলিত এক জনপদ হিসেবে চিহ্নিত। এ কারণেই চরাঞ্চলের অতি দরিদ্ররা যেমন উন্নয়ন বঞ্চিত, তেমনি উন্নয়নের মূল ধারাতেও তারা সংযুক্ত হতে পারেনি। খাদ্য নিরাপত্তা, কৃষি উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, ক্ষমতায়ন সব দিক দিয়েই দুর্গম চরের মানুষেরা এক নাজুক অবস্থায় পতিত। চরাঞ্চলকে জাতীয় বাজেটে বিশেষ গুরুত্ব প্রদানের লক্ষ্যে গত বছর মেকিং মার্কেট ওয়ার্ক ফর দ্য চার্চ M4C দ্বিতীয় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় আন্তর্জাতিক উন্নয়ন সংগঠন সুইস কন্ট্যাক্ট, পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া এবং ন্যাশনাল চর অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে রাজধানীর সিরডাব মিলনায়তনে চরাঞ্চলের উন্নয়ন ও সম্ভাবনা, চরের জন্য জাতীয় বাজেট শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। ন্যাশনাল চর অ্যালায়েন্স, সুইস কন্ট্যাক্ট বাংলাদেশ এবং পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার পক্ষ থেকে যৌথভাবে আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সেমিনারে প্রধান অতিথি ছিলেন তৎকালীন পরিকল্পনা বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, ন্যাশনাল চর অ্যালায়েন্স এবং উন্নয়ন সমন্বয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর আতিউর রহমান। মূল প্রবন্ধে ডক্টর আতিউর রহমান চরাঞ্চলের অমিত সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সকল অংশীজনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। চরের জন্য একটি ফোকাল পয়েন্ট অবশ্যই থাকা উচিত একটি প্রতিষ্ঠান হিসেবে, এবং সেই প্রতিষ্ঠানটি তৈরি করা গেলে আমাদের অনেক সহজ হয়ে যাবে। তবে এর সাথে এও বলবো মাননীয় সভাপতির মাধ্যমে যে চরের জীবন আসলে অনেকটাই বদলে গেছে। চরে নতুন নতুন প্রযুক্তি ঢুকেছে, চরে কৃষি এখন বদলে গেছে। আগের চর আর আজকের চরের মধ্যে অনেক তফাৎ, কিন্তু তবুও অনেক কিছুই করবার আছে। আমরা দীর্ঘদিন যাবৎ সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান এবং অসরকারি প্রতিষ্ঠান বা NGO সবাই মিলে কাজ করছি, যার কারণে চরের এই পরিবর্তনগুলো আসছে। বক্তাদের বক্তব্যে উঠে আসে চরাঞ্চলের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে অনেক কিছু। আমাদের যে সমস্যাগুলো হয়, এক নম্বর, আমরা যখন কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে যাই, আমাদের এই RDCDর অধীনে দপ্তর সংস্থাগুলোর একটি দপ্তর ব্যতীত বাকি সবগুলো আইন বলে প্রতিষ্ঠিত সংস্থা। এটি সরকারি দপ্তর নয়, অধিদপ্তর নয়, পরিদপ্তর নয়, যার জন্য আমাদেরকে কোনো প্রকল্প, উন্নয়নমূলক প্রকল্প নিতে হলে এটি অর্থ মন্ত্রণালয়ের একটি পূর্বানুমোদন প্রয়োজন হয়, যে সেটি কী হিসাবে অর্থটা ওনারা দিবেন কিনা, এবং সেটি দিলে কী হিসাবে দিবেন, ইকুইটি হিসাবে দিবেন না অনুদান হিসাবে দিবেন, তার একটি প্রায়র অনুমতি নিতে হয়, যেটি অধিকাংশ সময় আমরা অর্থ মন্ত্রণালয় যদি প্রেরণ করি আমরা পাই না। আসলে এটি একটি আমাদের জন্য সমস্যা হয়ে যায়, যার জন্য প্রকল্প নিতে গেলে আমরা খুব সমস্যায় পড়ি। প্ল্যানিংয়ে গেলে পরে প্রকল্প অনুমোদনের জন্য প্ল্যানিংও আমাদের কাছে আসলে বারবার এটির ব্যাখ্যা চান যে আপনার মন্ত্রণালয়ের ম্যান্ডেটের সাথে এই প্রকল্পের সামঞ্জস্যতা কোথায় সেটি দেখান। যে আমাদের এই 3 লক্ষ একর চর একটি বিশাল সম্ভাবনাময় এলাকা, আমরা যদি এটাকে পরিকল্পিতভাবে আরও সুন্দরভাবে সুসংগঠিতভাবে আমরা এই সম্পদটাকে কাজে লাগাতে পারি, সম্ভাবনাকে কাজে লাগাতে পারি, অবশ্যই এদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে এটি একটি বিশাল অবদান রাখবে, এবং আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় সহ আমরা আরও বৈদেশিক মুদ্রা এখান থেকে অর্জনও করতে পারবো। আমাদের যে ডেল্টা প্ল্যান যুগান্তকারী একটা দলিল, যেটা 100 বছরের জন্য করা হয়েছে, তার ভিতরে যে 6টা হটস্পটস আছে, সেখানে চরকে কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে আসা হয়েছে, যার উন্নয়নের কথা বলা হয়েছে। যখনই আমরা চরের কথা বলি তখনই আমাদের সবসময় চোখের সামনে বেশি উঠে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী
তাদের জীবনযাত্রা, জীবনমান, তাদের কৃষি, তাদের কৃষির বিপণন, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, সব জায়গায় কিন্তু তারা পিছিয়ে আছে। যদিও আমরা আমাদের নিকট অতীতের অনেক তথ্য, অনেক ভালো ভালো আমাদের উদাহরণ আছে, যেটা আমাদের কিনোট স্পিকার আতিউর রহমান স্যার বলেছেন যে চরের জীবনযাত্রায় অনেক পরিবর্তন হয়েছে। পরিবর্তন হওয়ার পরেও চরে আমি নিজে কাজ করেছি, যেখানে অনেক ধরনের পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী, এবং সেই সংখ্যাটা কিন্তু ইতিমধ্যে আমরা জেনেছি যে আমাদের মোট যে জনসংখ্যা আছে তার প্রায় 8%, যেখানে 15 লক্ষ পরিবার, 80 লক্ষ জনসংখ্যা। এই একটা বড় জনগোষ্ঠীকে যদি পিছিয়ে রেখে আমরা আগাতে চাই, সেটা আমাদের জন্য কোনো মতেই আগানো সম্ভব নয়। আমরা আশা রাখবো যে কর্মসূচি শহর অঞ্চলের যে উন্নয়ন সমন্বয়, শহর অঞ্চলের জন্য যে আমাদের জাতীয় বাজেটের যে বিষয়টা, এই বিষয়টা যদি আসে অর্থ বিভাগের থেকে, এটা যৌক্তিকতা দেখে অবশ্যই জিনিসটা দেখা হবে আমরা আশা করি। বাংলাদেশের এগিয়ে যাওয়ার মূল কারণ হল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আলোকে অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন কৌশল গ্রহণ। এই কৌশলের মূল লক্ষ্য হল প্রান্তিক জনগোষ্ঠী সহ সবাইকে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলা এক উন্নয়ন ট্রেনের সাথে আমি তুলনা করছি। সবচেয়ে অবহেলিত, পিছিয়ে পড়া, হতদরিদ্র, উন্নয়ন সুবিধাবঞ্চিত ও জলবায়ু ঝুঁকিতে থাকা আমার চরের মানুষগুলো, শুধু চরের না, আমি এখানে বলবো পার্বত্য এরিয়া রয়েছে এবং আমাদের হাওর রয়েছে, এরকম বিশেষ কিছু অঞ্চল রয়েছে। আমরা যত কিছুই বলি না কেন, তারা কিছুটা হলেও আমাদের বিভিন্ন সূচকে, উন্নয়ন সূচকে পিছিয়ে রয়েছেন। আমরা যে বলছি নির্বাচনী ইশতেহারে আমার গ্রাম আমার শহর, সেটা চিন্তা করার সময় এসেছে। আমরা একটি স্টোরেজ করেছি স্যার, চরের সংরক্ষণাগার, যেখানে চরের মানুষের মূল সমস্যা ফসল সংরক্ষণ করা। তো ফসল সংরক্ষণ স্যার, এবার এটার ইফেক্ট চরে খুব বেশি হয়েছে, কারণ আমরা এবার চরে প্রচুর ভুট্টা হয়েছে আমরা জানি, কিন্তু স্যার গতবার এই একই সময় চরে ভুট্টার মন ছিল 1400 টাকা মন, কিন্তু আজকে এই সময়ে 850 টাকা। আমি স্যার মাত্র 4টি করেছি, আর 2টি প্রকল্প থেকে করব। এটা হচ্ছে স্থানান্তরযোগ্য স্যার, এটা যদি বন্যা আসে সাথে সাথে খুলে ফেলা যাবে। এবং আমরা স্যান্ডউইচ প্যানেল আমরা ওপরে ইউজ করেছি টিনের পরিবর্তে, এখানে টেম্পারেচার কিছুটা কন্ট্রোল হবে। চরের বিভিন্ন সমস্যা নিয়ে এখানে গবেষণা করতে চাই। চরের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে যদি আমাদের সামনের দিকে টেকসই অগ্রযাত্রাকে নিয়ে যেতে হয়, এইখানে আরও সক্ষমতা বৃদ্ধির জন্য নজর দেওয়া দরকার। আমরা আশা করব বাংলাদেশ সরকার ইতিমধ্যেই যথেষ্ট পরিমাণে নজর দিয়েছেন এবং ভবিষ্যতে হয়তো এটাকে আরও কন্টিনিউ করবেন। বহু নদ নদী বেষ্টিত বাংলাদেশের একটি বড় অংশ চরভূমি হিসেবে পরিচিত। মূল ভূমির সাথে যুক্ত চর, দ্বীপচর, উপকূলীয় চর, অস্থায়ী চর, সব মিলিয়ে এসব চরে দেশের মোট জনসংখ্যার প্রায় 60% মানুষ বসবাস করে। সেমিনারে চরাঞ্চলের সেই সব মানুষের গল্পই উঠে আসে। মহিলাদের জন্য একটু বিশেষ করে হাতের কাজ বা কারুকাজ, শিল্পকলা, এমন বিভিন্ন প্রকারের 2বার ফসল হয় আমাদের ওইখানে, খুবই কম ফসল হয় কারণ বন্যা এলাকা। সেজন্য যখন বন্যা এলাকায় যদি আমাদের মহিলারা বেশি কিছু উৎপাদন করতে পারি, হাতে কলমে কিছু নিয়ে করতে পারি, তখন আমার ওইটা আরও ভালো হবে। এই যে 1400 টাকার ভুট্টা 3 রাত বা 4 রাতে চোরের মতন কিভাবে দাম কমে 800 টাকায় আসে। আমি স্যারের কাছে বিশেষ করে অনুরোধ করি, আমাদের জন্য একটা এই শস্যগুলো রাখতে 2 মাস পাবে, আমরা ন্যায্য মূল্য পাবো। তো আমাদের ওখানে একটাই সমস্যা, ফসল আবাদ করি তা রাখার মতো কোনো ইয়ে নেই। একটা গুদাম ঘর দিছে, অল্প একটু ছোট হয়েছে, তার মধ্যে 2 থেকে 3 জন মানুষ মাল তুলে খেলা, সেখানে আর জায়গা থাকে না। চরাঞ্চলের উন্নয়নে বহুমুখী কার্যক্রমের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন সুইজারল্যান্ড দূতাবাস বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার ডক্টর সৈয়দা জিনিয়া রশিদ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে 2011 সাল থেকে সুইজারল্যান্ড গভর্নমেন্ট এই প্রজেক্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কাজ করে আসছে। আমরা প্রথম থেকেই গভর্নমেন্টকে সাথে নিয়ে এই কাজগুলো করছি চরের উন্নয়নের জন্য, যেটা সরাসরি অ্যাসেট ট্রান্সফার বা ডাইরেক্ট অ্যাসেট ট্রান্সফারের একটা কমপ্লিমেন্টারি অ্যাপ্রোচ হিসাবে
চরের কৃষক এবং চরের লাইভলিহুডসকে বাজারমুখী করার যে অ্যাপ্রোচ, সেটাকে আমরা আসলে ওখানে কতগুলো সিলেক্টেড চরে বা পাইলট বেসিসে আমরা এটা ইমপ্লিমেন্ট করেছি 2011 সাল থেকে। সো 10 বছরের বেশি সময় ধরে আমরা একসাথে কাজ করছি। বাংলাদেশে বর্তমানে যে ট্রিমেন্ডাস ইকোনমিক গ্রোথ আমরা অ্যাচিভ করেছি, বাংলাদেশ জাতীয়ভাবে আমরা যে অবস্থায় এখন আছি, এলডিসি গ্র্যাজুয়েশনের প্রসেসে আমরা আছি। সো এই জায়গাটাকে মাথায় রেখে M4C প্রজেক্টটা প্রথম থেকেই ইনক্লুসিভ গ্রোথ, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, ইনক্লুসিভ ইকোনমিক অপরচুনিটি, এই জায়গাগুলোর জন্য, এই সুবিধাগুলো তৈরি করার জন্য M4C প্রজেক্ট চেষ্টা করছে এবং এটাই প্রজেক্টের প্রথম এবং অন্যতম উদ্দেশ্য। আর সেই জন্য আমরা সামনের দিকে কাজ করতে গেলে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং বিশেষ করে SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট গ্রোথের যে টার্গেট, ভিশন 2041 এবং ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, ক্লাইমেট রেজিলিয়েন্সের অ্যাঙ্গেল থেকে এই জায়গাগুলোতে আমাদের আরও বেশি ফোকাসড ওয়েতে M4C-কে সাথে, মডেলটাকে সাথে নিয়ে কাজ করতে হবে। তৎকালীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, চরাঞ্চলের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হল যোগাযোগ ব্যবস্থা। এর নিরসনে প্রয়োজন প্রায়োগিক গবেষণা, যেন মানুষ রাস্তাঘাট অবারিতভাবে ব্যবহার করতে পারে। চরের যে মানুষের যে দুঃখ দুর্দশা, এটি সবাই আমরা জানি, কিন্তু এটিও ঠিক যে সেখানে যদি কাজ করা যায় বা এখন যে কাজ চলছে সেটা যদি আরও উন্নত মানের বা সেখানে বাজেটে যদি আমাদের একটি বড় ভূমিকা রাখা যায়, তাহলে সেখানকার মানুষের জীবনযাত্রার মান আমূল পরিবর্তন হবে। এই চরে যারা বাস করেন তাদের যে মানবতার জীবনযাপন, তারা বলছে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু আরও পরিবর্তন দরকার এবং এখানে আপনার একটা জোরালো ভূমিকা রাখতে হবে। এই বাজেটেই একটি ভালো কিছু করা যায় কিনা আপনার কাছে আমাদের আবেদন থাকবে। চর এলাকার জন্য বাজেট চাই, এই দাবিটিকে উন্নয়ন প্রকল্প ভিত্তিক করা প্রয়োজন বলে মনে করেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী, কৃষি অর্থনীতিবিদ ডক্টর শামসুল আলম। কাজের যে ওভারল্যাপিং, এইটা খুবই বেশি আমাদের দেশে। কাজে ওই যে সচিব সাহেব বললেন যে অনেক কিছু করতে গেলেই, তার প্রকল্প আনতে গেলেই ওই কৃষি মন্ত্রণালয়ের কাছে হেল্প নাও, অথবা ওই তুমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেল্প নাও, যে বলে প্ল্যানিং কমিশন। এটা বলার কারণটা হলো, তখন সেসব ক্ষেত্রে আমরা বলে একটা আমব্রেলা প্রজেক্ট করেন, যেখানে কম্পোনেন্ট থাকবে কৃষির। এই অনুন্নত অঞ্চলগুলো বিশেষ দৃষ্টি দেওয়া কিন্তু আসলেই প্রয়োজন, যেহেতু জাতীয় রাজনীতির উপরে বসে বিশেষ অঞ্চলগুলি বিশেষ দৃষ্টি না দিলে তো এটা উন্নয়নটা পিছনে পড়ে যায়। আমাদের আঞ্চলিক বৈষম্য থাকা উচিত না, আয় বৈষম্য যেমন থাকা উচিত না, ব্যক্তি মানে ধনী গভীরের বৈষম্য যত কমিয়ে আনা যায়, এটা হলো আমাদের মূল লক্ষ্য। এবং শহরনগরের, গ্রাম আর নগরের বৈষম্য যত কমে যায়, এটা হলো উন্নয়নের। তখন এই যে কাউকে পিছনে ফেলে নয়, সেটা সার্থকভাবে প্রতিফলিত হবে। একটা বড় হলো চরাঞ্চলের বাজারের ডিলিং মানে বাজার, বড় বড় বাজার সংযুক্ত না, বাজারগুলো তো প্রধান এলাকায়। সেটার জবাব হিসাবেই এসেছিল এই যে প্রজেক্টটা M4C, ওইটার সমাধান হিসেবে এসেছিল এবং তারা ভালো সমাধানও দিয়েছে অনেক ক্ষেত্রে। বাজারে কিভাবে এসে উপকরণ বিক্রি করবে, আবার পণ্য নিয়ে যাবে, এটা একটা সুন্দর মডেল। তো আজকের এই শেষ দিকে যখন এটা M4C আমাদের শেষের পর্যায়ে আছে, এইটাকে আমি মনে করি এটাকে সম্প্রসারিত করা দরকার। এটা কোন পর্যায়ে আসতে যায় না, দ্বিতীয় তৃতীয় পর্যায়ে এটা যেতে পারে। এটা অত্যন্ত, আমি ব্যক্তিগত দেখেছি এটা খুব ঘুরে ঘুরে, আমি এটাও সত্য কথা। এক্সটেনশনটাকে খুব সুন্দরভাবে এই কৃষকদের সঙ্গে এটা লিঙ্ক করেছে, ভ্যারাইটি গিয়েছে, ওদের পশুপালন ব্যবস্থার উন্নতি হয়েছে, বাজার ব্যবস্থার উন্নতি হয়েছে। তো এই ধরনের প্রজেক্ট বাস্তবমুখী এটা চালিয়ে যাওয়া যেতে পারে। সোলার ইরিগেশন সিস্টেম অবশ্যই আমাদের মানে নবায়নযোগ্য জ্বালানিতে যেতে হবে। এটা চরের জন্য, সব এলাকার জন্য 3.5% হলো মোট এনার্জি আমরা এই যে করি, জ্বালানি ব্যবহার করি, মানে এনার্জি, তার 3.5% রিনিউয়েবল এনার্জি, যেটা হওয়ার কথা 20%। হাজার হাজার ব্যক্তি খাতের কৃষক এটা কৃষি করে। সরকার উৎপাদনও করে না, বিক্রয় করে না, ক্রয় করে না। ক্রয় করে কিছু ওই নিজস্ব কি বলে এটাকে, খুব দুর্যোগ সময় যাতে চাল দেয়া যায়, কিছু চাল ক্রয় করে সরকার। আর অন্যান্য পণ্য তো কিনে রাখে না, পাটও সরকার কিনে রাখে না, সরকারি মিলগুলো কিনে। মানে সরকার, আমি বলতে চাচ্ছি, ক্রয় করে না, বিক্রয় করে না মোটার দাগে। তো সরকার দামের ব্যাপারে বাজার উপর নির্ভর করতে হবে তাদের। বাজার তাহলে বলতে পারেন তো আমরা কি অসহায় হয়ে যাব, দাম পাই না।
দাম পাওয়ার তো সিস্টেম আছে এবং এটা বুঝতে হবে দাম কীভাবে পেতে হবে, সেখানে অনেক কাজ করা আছে। আমি আরডিকে অনুরোধ করব আপনার প্রাইস ম্যাপিং করে দেন। স্থানীয়ভাবে অনেক প্রযুক্তি আছে দরদাম মোকাবেলার জন্য। ওই যে হাইয়েস্ট প্রাইস ম্যাপিং করে দিয়েছি, রসুন কখন বেচলে হাইয়েস্ট প্রাইস, রাখাটাও শেখানো লাগবে, কখন রাখতে হবে, কখন ফসলটা উঠাইতে হবে, এরপর নির্ভর করে ফসল পচবে না ভালো থাকবে। কিউরিং কীভাবে করতে হবে, কখন রোদে রাখতে হবে, আলুকে কিউরিং না করে রাখলে তো পচবে। এগুলো আমি বলছি পোস্টার বা হ্যান্ডলিং ব্যাপকভাবে শিখাইতে হবে, তাহলেই ওই দরদাম পাওয়াটা নিশ্চিত হবে। ওইভাবে কৃষককে সহায়তা করে দাম পাওয়ার ব্যাপারে ফসলের ন্যায্য দাম সংরক্ষণে গুদাম চাই। তো গুদাম করার জন্য আমরা সস্তা ঋণ দেবো, এর ব্যক্তিগত করে নেন। সরকারি গুদাম চালাই তো পারি না আমরা, বিএডিসি বহু গুদাম আমরা লিজ দিচ্ছি, এখন টেকনিক্যাল ট্রেনিং স্কুল করে যে শম্ভুগঞ্জে, এক সময় তো ওখানে 300 মণ ধান রাখা যেত। তো কাজে ওইগুলো সাজেশান না দিয়া গুদামও করব কিছু, ওই যে চাল কিছু রাখা লাগে, নানান সময় সংকট হয়, নানানকে সহায়তা দিতে হয় সেই জন্যে। কিন্তু ওই সরকারকেই পরামর্শ দিয়ে না যে গুদাম করে দেন, গুদাম কৃষককে ঋণ দেন, তারা করে নিক। আর প্রযুক্তি দিন, এই যে বললাম পোষার প্রযুক্তি শিখিয়ে দেন এনজিওরা, সেটা ওইটা বরং কাজ হবে। বন্যায় প্রকৃতির সঙ্গে সহাবস্থানে অভ্যস্ত হইতে হবে। আমি কুড়িগ্রাম লোক কোথায় সরাই নিব, পানি 8টা নদী, যত নদী হোক, প্রকৃতির সঙ্গে থেকেই। ক্যাম্বোডিয়া দেখেছি প্রত্যেকটা গায়ে বাড়ি করে উঁচু, আমরা এত প্রত্যেকবারে উঁচু মই দিয়ে উঠতে হবে, ব্যাপারটা কি? কয় স্যার এখানে প্রায় মাঝে মাঝে বন্যা হয়, তাই প্রত্যেকটা ঘরেই মানে ধনী গরিব সবারই হলো বাঁশ দিয়ে উপরে উঠতে হয়। ওই যে অ্যাডাপ্টেশন, তো বন্যা হলে ওখানে যে বাস করতে হয়, আপনি ওইটাকে অ্যাডাপ্ট করে নিতে হবে। সরকার কি আপনি সরাই নিয়ে আরেক জায়গায় নিতে পারবে নাকি? রংপুর টাউনে নিয়ে যেতে পারবে? কাজেই সবসময় ডিপেন্ড করবে, আপনাকে অভিযোজনে যাইতে হবে, অভ্যস্ত হইতে হবে যেখানে যেটা, ওর মধ্যে যত কম হাত দেওয়া যায় প্রকৃতির কাছে। কাজে এখন ওই যে বন্যা নিয়ন্ত্রণে বাদ দেওয়া, এটাও আসলে অনেকেই বিরোধিতা করে, আমিও ব্যক্তিগত মনে করি এটা ঠিক না। এটা প্রচুর পরিবেশকে নষ্ট করে। বরং গোপালগঞ্জের রাস্তাঘাট হয়েছে না, কি অসুবিধা হয়েছে? তো বন্যাপ্রবণ এলাকা, মানে ডুবো এলাকা। তো ওইভাবেই প্রকৃতির সঙ্গে সহাবস্থান করে বাস করতে হবে, লিভ উইথ নেচার। আর নদীর ক্ষেত্রে নদী খালগুলো বাঁচিয়ে রাখতে হবে, নদীকে কোনোভাবেই মারা যাবে না, তাহলে আমাদের প্রকৃতির ঠান্ডা থাকবে, পানি থাকবে। পরিশেষে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন পল্লী উন্নয়ন একাডেমির দায়িত্বপ্রাপ্ত তৎকালীন মহাপরিচালক জনাব শাহাদাত হোসাইন। আমরা আমাদের যে চরের জন্য যে বাজেটের কথা বলেছি, জাতীয় বাজেটে আমাদেরকে কীভাবে অন্তর্ভুক্ত করা যায়, কীভাবে কন্ট্রিবিউট করতে পারেন ওনারা, সে বিষয়ে আমরা ওনাদের দিক নির্দেশনা চেয়েছি। তো আমরা যাই হোক, আমরা মোটামুটি যেখানে আমাদের বক্তব্য আমাদের উপস্থাপন করার প্রয়োজন, সেই সব জায়গায় আমরা উপস্থাপন করতে পেরেছি, আপনারা উপস্থাপন করেছেন। এখন আমাদের দেখব আমরা আমাদের ভবিষ্যৎ ভাগ্যটা কি, আজকে আমাদের ভাগ্যে কি ঘটল। প্রিয় দর্শক, বিশিষ্টজনের বক্তব্যে চরাঞ্চলের বহু বিষয় উঠে আসে সমস্যা ও সমস্যা সমাধানের বিবিধ দিক নির্দেশনা, যা চরাঞ্চলের মানুষকে উন্নয়নের মূল স্রোতে যুক্ত করতে 2024-25 অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নেও বিবেচনাযোগ্য।